ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ইতিহাস প্র্যাকটিস ক্লাস 11 নম্বর ক্লাস নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই ইতিহাসের আমরা যে সমস্ত 10খানা প্রশ্ন আমরা আলোচনা করেছি, 10খানা ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকেও কিন্তু সেই রকম ইতিহাসের প্র্যাকটিস নিয়ে আমরা আলোচনা করব। সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং তার সাথে সাথে নিজেরাও মক টেস্ট দেবে। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন। তার আগে দেখে নাও আমাদের যে লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ সম্প্রতি 2খানা ব্যাচ নতুন লঞ্চ হয়েছে। যাদের এই সমস্ত ব্যাচগুলো দরকার তারা অবশ্যই ব্যাচগুলো নিতে পারো। সমস্ত বিষয় সিলেবাস অনুযায়ী ক্লাস, লাইভ রেকর্ডের সুবিধা, সপ্তাহে 6 দিন বিষয়ভিত্তিক ক্লাস, অভিজ্ঞ শিক্ষক, প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস এগুলো থাকবে। এইগুলোই হচ্ছে বৈশিষ্ট্য এবং প্রাইস গুলো দেখে নেবে এবং প্লে স্টোর থেকে টিডব্লিউএস একাডেমি অ্যাপস ডাউনলোড করার পর। 1 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, রাওলাট কমিশনের অপর নাম কি? রাওলাট কমিশনের অপর নাম কি? দেখে নাও, রাওলাট কমিশনের অপর নাম কি? উত্তর করবে সবাই, সবাই উত্তর করবে। রাওলাট কমিশনের অপর নাম কি? রাওলাট কমিশনের অপর নাম কি? সবাই উত্তর করবে। উত্তর কি হবে? সিডিশন কমিশন। সিডিশন কমিশন হচ্ছে রাওলাট কমিশনের অপর নাম। রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিশন কমিশন। 1917 খ্রিস্টাব্দে 1917 খ্রিস্টাব্দে বিচারপতি লর্ড রাওলাটের নেতৃত্বে, বিচারপতি লর্ড রাওলাট, বিচারপতি লর্ড রাওলাটের নেতৃত্বে রাওলাট কমিশন স্থাপিত হয় এবং 1919 খ্রিস্টাব্দে 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারিতে আইনসভায় এই বিলটা তোলা হয় যে বিপ্লবীদের অত্যাচার, বিপ্লবীদের যে মানে তাদের যে কাজকর্ম তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য, এক কথায় একটা দমন পীড়নমূলক নীতি নিয়ে 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে একটা আইনসভায় বিল উত্থাপন করা হয় এবং সেই বিলটা পাস হয় 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ। বিলটা উত্থাপন হয় কবে? 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ। বিলটা কিন্তু পাস হয়। বিলটা কিন্তু পাস হয়। তাহলে 1917 খ্রিস্টাব্দে বিচারপতি লর্ড রাওলাটের নেতৃত্বে, বিচারপতি লর্ড রাওলাটের নেতৃত্বে একটা কমিশন গঠন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে। এই বিলটা তোলা হয় আইনসভায় এবং 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ সেই বিলটাকে আইনে পরিণত করা হয় এবং সারা দেশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা বিচারে আটক রাখা যাবে। তাদের জন্য কোনো উকিল, দলিল, আপিল এগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ সন্দেহের ভিত্তিতে শুধুমাত্র দমন পীড়ন নীতি ব্রিটিশ সরকার কিন্তু চালু করতে চেয়েছিল। তাহলে রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিশন কমিশন। এই ভয়াবহ যে আইন, এটা সম্পর্কে দেশবাসীকে সচেতন করার জন্য গান্ধীজি সত্যগ্রহ সভা প্রতিষ্ঠা করেছিল। এর সদর দপ্তর কোথায় ছিল? বোম্বাইয়ে। সদর দপ্তর কিসের? সত্যগ্রহ সভা। সত্যগ্রহ সভা এর সদর দপ্তর বোম্বাই। সত্যগ্রহ সভা এর সদর দপ্তর হচ্ছে বোম্বাই। কোনো জায়গায় পাবে না, কোনো জায়গায় পাবে না যে এই সত্যগ্রহের সভা সদর দপ্তর কোথায়, বোম্বাই। কিন্তু কিছু কিছু জায়গায়, কিছু কিছু বইতে একদম খুঁটিয়ে পড়লে কিন্তু এটা পাওয়া যাবে। এই লিকুইড যে তথ্যগুলো আমি দিই, এই কারণে অনেকের পছন্দ হয় না এই কোশ্চেনগুলো বা এই ধরনের ভিডিওগুলো। তাই অনেকে কমেন্ট বক্সে এসে অনেকে অনেক কথা বলে যায়।
কিন্তু আমাদের কাজ, আমাদের দায়িত্বপূর্ণ যে কাজ, সেটা কিন্তু আমরা সমাধান করবই, বা এটা আমরা চালিয়ে যাব। তাই রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সেডিশন কমিশন। 1917 খ্রিস্টাব্দে বিচারপতি রড লাউলাটের নেতৃত্বে কমিশন গঠন হয়। 1919 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বিলটা আইনসভায় উপস্থাপন করা হয়। দেখতেই পাচ্ছ 1919 খ্রিস্টাব্দে 18 মার্চ বিলটা আইনে পরিণত হয় এবং গান্ধীজি এই আইন সম্পর্কে, ভয়াবহ আইন সম্পর্কে দেশবাসীকে জাগ্রত করার জন্য সত্যগ্রহ সভা প্রতিষ্ঠা করে। তার সদর দপ্তর হচ্ছে বোম্বাইতে। তাহলে বোঝা গেল রাওলাট কমিশনের অপর নাম সেডিশন কমিশন। 2 নম্বর দেখো, উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি। রাওলাট আইন সম্পর্কে এই উক্তিটি কে করেছিলেন? উকিল নেহি, দলিল নেই, আপিল নেই, এটা কে করেছিলেন সবাই বলবে? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে গান্ধীজি। গান্ধীজি বলেছিলেন যে এর উকিল নেই, দলিল নেই, আপিল নেই, এমন একটা আইন যেটাকে শুধুমাত্র সন্দেহের বশে বিপ্লবীদের গ্রেপ্তার করা যাবে, যা একটা স্বাধীন একটা জাতির পক্ষে, আমাদের ভারতবর্ষের পক্ষে কতটা মারাত্মক ভয়ানক হতে চলেছে। 3 নম্বর দেখো, রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি 1919 খ্রিস্টাব্দে কত তারিখে সারা দেশে ধর্মঘটের ডাক দেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি কবে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দেন? এই ভয়াবহ আইনের প্রতিবাদে গান্ধীজি 1919 খ্রিস্টাব্দে কত তারিখে সারা দেশে ধর্মঘটের ডাক দেন? উত্তর কি হবে? 6 এপ্রিল। উত্তর কি হবে? 6 এপ্রিল। কিন্তু কিন্তু 1919 খ্রিস্টাব্দের 30শে মার্চ, দিনটা ঠিক করা হয়েছিল। 30শে মার্চ, কিন্তু পরবর্তীকালে দিনটা পরিবর্তন করে 6 এপ্রিল করা হয় এবং অনেক জায়গায় খবর ঠিক মতো না পৌঁছানোর কারণে 30শে মার্চ কিন্তু ধর্মঘট শুরু হয়ে যায় এবং 6 তারিখে ব্যাপক প্রবল উদ্দীপনা দেশবাসীর মধ্যে দেখা যায় এবং সর্বভারতীয় ধর্মঘট পালন করা যায়। অর্থাৎ এটাই হচ্ছে ভারতবর্ষের সর্বভারতীয় ধর্মঘট। সর্বভারতীয় ধর্মঘট হচ্ছে 1919 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। দিন ঠিক করা হয়েছিল 30শে মার্চ, কিন্তু পরিবর্তন করে 6 এপ্রিল করা হয়। পাঞ্জাব, মুলতান, এলাহাবাদ সমস্ত জায়গায় 30শে মার্চ কিন্তু ধর্মঘট পালন করা হয়েছিল ঠিকমতো খবর না পৌঁছানোয় এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। দিল্লির নেতৃবৃন্দ কংগ্রেসের গান্ধীজিকে বলেছিলেন যে এটাকে সামাল দিতে। ওই জন্যে উনি দিল্লির উদ্দেশ্যে যখন রওনা হয়, তখন দিল্লির একটা স্টেশনে ইংরেজ পুলিশ গ্রেপ্তার করে গান্ধীজিকে বোম্বাইয়ে পাঠিয়ে দেয়। তারপর পরে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুরু হয়। 4 নম্বর দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য যে কমিশন গঠিত হয়েছিল, যে কমিটি গঠিত হয়েছিল, তার নাম কি? উত্তর করো সবাই। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য যে সরকার কমিটি গঠিত হয়েছিল, তার নাম হচ্ছে হান্টার কমিটি। হান্টার কমিটি গঠন হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কেউ কি বলতে পারবে? কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল। 13 এপ্রিল কিন্তু এটা হয়েছিল। অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটা স্থানে, পাঁচিল ঘেরা স্থানে, যেখানে প্রবেশের পথ একটি ছিল এবং বেরোনোর 4টে ছোট ছোট পথ ছিল, সেখানে আটকে দিয়ে জেনারেল ওডায়ার নির্বিচারে গুলি চালিয়েছিল এবং সরকারি মতে কম, কিন্তু বেসরকারি মতে, অর্থাৎ মানুষ যারা দেখেছে বা যারা জানে তাদের মতে সরকারি আহতের সংখ্যা, নিহতের সংখ্যা প্রচন্ড বেশি। বিরসা লিঙ্গম দক্ষিণের কি নামে পরিচিত? বিরসা লিঙ্গম দক্ষিণের কি নামে পরিচিত? উত্তর করো। বিরসা লিঙ্গম দক্ষিণের কি নামে পরিচিত?
বিরসা লিঙ্গম দক্ষিণের কি নামে পরিচিত? উত্তর কি হবে? উত্তর হবে বিদ্যাসাগর। বিরসালিঙ্গম পান্তুলু বলা হয় দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত। 6 নম্বর দেখো, সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর করো। উত্তর হবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে ছিলেন সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা। সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী। ঠিক। 7 নম্বর দেখো, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন বোম্বাইতে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? বোম্বাইতে প্রার্থনা সমাজ। বোম্বাইতে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? বোম্বাইতে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রশ্নগুলো ভালো করে দেখো এবং উত্তর করো। অনেকে অনেকে ভিডিওর নিচে কমেন্ট করে থাকে যে আপনার পড়ানোর স্টাইল বা ওই ধরনের কিছু কমেন্ট করে থাকে। আমি তাদেরকে বলবো, আমার ইন্টারভিউ না নিয়ে প্রশ্নগুলো ভালো করে দেখে আত্মস্থ করার চেষ্টা করো। আমি যে 30খানা প্রশ্ন 30 মিনিটে করাই, এই 30টার জন্য যাতে পরবর্তীকালে আরো 1 ঘন্টা টাইম না লাগে, এই কারণে আমি 30খানা প্রশ্ন 30 মিনিটে করাই, যাতে আত্মস্থ হয়। পড়ানোর স্টাইল আমার ইন্টারভিউ না নিয়ে প্রশ্নগুলো দেখো এবং উত্তর করার চেষ্টা করো। ঠিক। দেখো, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে আত্মারাম পান্ডুরাঙ্গ বোম্বাইতে 1867 খ্রিস্টাব্দে। 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে মহাদেব গোবিন্দ রানাডে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ। মনে পড়ছে? অনেকে জানো এগুলো। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ এবং পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন। দাক্ষিণাত্য শিক্ষা সমাজ এবং পুনা সার্বজনিক সভা মহাদেব গোবিন্দ রানাডে করেছিলেন। এবং আত্মারাম পান্ডুরাঙ্গ 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করে। 8 নম্বরটা দেখো, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল? কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল? উত্তর করো। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল? কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছিল? দেখো, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিল কবে? 1781 খ্রিস্টাব্দে। 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। কেউ কি বলতে পারবে 1784 খ্রিস্টাব্দে? এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। এবং 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ। বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়। তাহলে এশিয়াটিক সোসাইটি 1784, 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ, কলকাতা মাদ্রাসে ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। মনে থাকবে। 9 নম্বর দেখো, আত্মীয় সভা প্রতিষ্ঠা হয় কবে? আত্মীয় সভা প্রতিষ্ঠা হয় কবে এবং কে করেছিল বলো? আত্মীয় সভা কবে প্রতিষ্ঠা হয়? 1813 খ্রিস্টাব্দে, 1815, 1828, 1833 খ্রিস্টাব্দে। বলো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল কবে? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা কবে করেছিল? উত্তর কি হবে? 1815 খ্রিস্টাব্দে। 1815 খ্রিস্টাব্দে কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে। এবং 1818 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে
মতান্তরে 1819 খ্রিস্টাব্দে, এবং পরবর্তীকালে সেটাই নাম ব্রাহ্ম সমাজ নাম হয় 1830 খ্রিস্টাব্দে। মনে থাকবে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করে 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়, 1828 মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে, এবং 1830 খ্রিস্টাব্দে ওই ব্রাহ্ম সভার নাম পরিবর্তন করে রাখা হয় ব্রাহ্ম সমাজ। 10 নম্বর দেখো, হিন্দু কলেজের বর্তমান নাম কি? 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 উত্তর কি হবে? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হিন্দু কলেজের বর্তমান নাম, এবং হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিলেন 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায়। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন এটা। ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল, এবং স্কটিশ চার্চ কলেজ, যেটা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ, সেটাই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যেটা আলেকজান্ডার ডাফ স্থাপন করেছিল 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে এর প্রিভিয়াস নাম ছিল কি? আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন স্থাপন করেছিলেন স্কটিশ চার্চ কলেজ, বর্তমান নাম 1930 খ্রিস্টাব্দে। তাহলে হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। 11 নম্বর দেখো, তার আগে দেখো আমাদের ডব্লিউবিপি কেপি নতুন ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, উদ্যম ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ রয়েছে। তোমাদের যেটা সুবিধা হবে সেটা TWS একাডেমি অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে কিন্তু এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবে, এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই 10টা থেকে 7টার মধ্যে এই নাম্বারে ফোন করে নেবে। গুলামগিরি গ্রন্থটি রচনা কে করেন? গুলামগিরি গ্রন্থটি রচনা কে করেন? গুলামগিরি গ্রন্থটি রচনা কে করেন? উত্তর করো সবাই, গুলামগিরি গ্রন্থটি রচনা কে করেন? উত্তর কি হবে? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে গুলামগিরি গ্রন্থটি রচনা করেছিলেন। চুইয়ে পড়া নীতির প্রবর্তক, চুইয়ে পড়া নীতি, এটা শিক্ষার সাথে যুক্ত, যেখানে কে করেছিলেন? মেকলে, রামমোহন, বেন্টিং, ডেভিড হেয়ার। উত্তর করবে শিক্ষার সাথে যুক্ত, অর্থাৎ উচ্চ শ্রেণীর কিছু মানুষকে যদি শিক্ষা দেওয়া হয়, তাদের থেকে চুইয়ে চুইয়ে নিম্ন শ্রেণীর অর্থাৎ সাধারণ আম পাবলিকের মধ্যে ছড়িয়ে পড়বে সেই শিক্ষা, একে চুইয়ে পড়া নীতি। এই ধরনের নীতি প্রবর্তন করেছিলেন, যার নির্দেশে বা যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন মেকলে, লর্ড মেকলে। এটাকে লর্ড মেকলে মিনিট বলা হয়। 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিটও বলা হয় এটাকে। চুইয়ে পড়া নীতির প্রবর্তক। কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে যোগদান কবে? কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে যোগদান কবে? কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে যোগদান কবে? উত্তর করবে সবাই, ব্রাহ্ম সমাজে যোগদান কবে? উত্তর কি হবে? 1858 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান, এবং 1862 খ্রিস্টাব্দে তিনি ব্রহ্মানন্দ উপাধি পান। ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিলেন 1862 খ্রিস্টাব্দে। তিনি ব্রহ্মানন্দ উপাধি পেয়েছিলেন, কে দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর।
তাহলে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান 1858 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? উত্তর করবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? উত্তর হবে বেন্টিং। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। স্বদেশের প্রতি কবিতাটি রচনা করেন কে? স্বদেশের প্রতি কবিতাটি কে রচনা করেছিলেন? স্বদেশের প্রতি কবিতাটি ডিরোজিও রচনা করেছিলেন এবং ডিরোজিওর যে দল ইয়ং বেঙ্গল বলা হয় বা নব্যবঙ্গ দল বলা হয় বা আন্দোলন বলা হয়, ক্যালাইডোস্কোপ, এথেনিয়াম, পার্থেনিয়াম, তিনি পত্রিকা প্রকাশ করতেন। ক্যালাইডোস্কোপ, এথেনিয়াম, পার্থেনিয়াম তিনি এবং মানিকতলায়, কলকাতার মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। 16 নম্বর দেখো, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর করবে বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হবে? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। 17 নম্বর দেখো, কাঞ্চির পল্লব বংশের কোন রাজা মুক্তেশ্বরের মন্দিরটি নির্মাণ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুক্তেশ্বরের মন্দিরটি কাঞ্চির পল্লব বংশের কোন রাজা নির্মাণ করেছিলেন? কাঞ্চির পল্লব বংশের কোন রাজা মুক্তেশ্বরের মন্দিরটি নির্মাণ করেছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে দেখো দ্বিতীয় নন্দীবর্মন। দ্বিতীয় নন্দীবর্মন, যিনি পল্লব মল্ল নামে পরিচিত ছিলেন। পল্লব মল্ল নামেও পরিচিত ছিলেন। কাঞ্চির পল্লব বংশের দ্বিতীয় নন্দীবর্মন মুক্তেশ্বরের মন্দিরটি নির্মাণ করেছিলেন। 18 নম্বর দেখো, দার্শনিক নাগার্জুন কোন প্রাচীন রাজের রাজসভা অলঙ্কৃত করতেন? দার্শনিক নাগার্জুন কোন প্রাচীন রাজের রাজসভা অলঙ্কৃত করতেন বা অলঙ্কৃত করতেন? উত্তর কি হবে? কনিষ্ক। কনিষ্কের রাজসভা অলঙ্কৃত করতেন। শুধু নাগার্জুন ছিলেন না, আরো কে ছিল? অশ্বঘোষ, চরক, মাথর, পার্শ্ব, এজেসিলাস, এরা সবাই কিন্তু কনিষ্কের রাজসভা অলঙ্কৃত করতেন। 19 নম্বর দেখো, আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে প্রবেশ করে কত খ্রিস্টপূর্ব নাগাদ? আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত অতিক্রম করে, হিন্দুকুশ পর্বত অতিক্রম করে কবে ভারতে প্রবেশ করেছিলেন? কত খ্রিস্টপূর্বাব্দ নাগাদ? সবাই বলবে। উত্তর কি হবে? উত্তর হবে 327 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে প্রবেশ করে এবং 323 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ 323 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি ব্যাবিলনে মারা যান। রোগাক্রান্ত হয়ে ব্যাবিলনে 323 খ্রিস্টাব্দে এই নরপতির দেহবাসন ঘটে। 20 নম্বর দেখো, রামচরিত গ্রন্থটি কার লেখা?
রামচরিত গ্রন্থটি কার লেখা? রামচরিত গ্রন্থটি কার লেখা? উত্তর করবে। উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দীর দেখা রামচরিত। রামচরিত মানস যদি বলতো তাহলে তুলসীদাস আকবরের সময়, এবং রামচরিত সন্ধ্যাকর নন্দী পাল রাজা মহিপালের আমলে কিন্তু রচনা করেছিলেন, রামপালের আমলে, রামপাল। 21 নম্বর দেখো, কোন পল্লবরাজকে গুণভার ও বিচিত্র চিত্ত উপাধি দেওয়া হয়েছিল? কোন পল্লবরাজকে কোন পল্লবরাজকে বিচিত্র চিত্ত বা গুণভার উপাধি দেওয়া হয়েছিল? উত্তর কি হবে? প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মনকে গুণভার বিচিত্র চিত্র বলা হতো কারণ তিনি সাহিত্য অনুরাগী ছিলেন এবং অনেক প্রহসন নাটক তিনি রচনা করেছিলেন এবং বিভিন্ন ধরনের চৈত্য অর্থাৎ বিভিন্ন ধরনের মন্দির মঠ এগুলো তিনি নির্মাণ করেছিলেন। ওই জন্য আর একটা উপাধি তাকে দেওয়া হয়, সেটা হলো চৈত্যকারী। চৈত্যকারী উপাধিও দেওয়া হয়েছিল। তাহলে গুণভার বিচিত্র চিত্ত চৈত্যকারী উপাধি দেওয়া হয়েছিল প্রথম মহেন্দ্র বর্মনকে। 22 নম্বর দেখো, চন্দ্রচূড় গ্রন্থটি কার লেখা? চন্দ্রচূড় গ্রন্থটি কার লেখা? জয়দেব, অতীশ দীপঙ্কর, উমাপতিধর, অনিরুদ্ধ ভট্ট, কে হবে বলো? চন্দ্রচূড় গ্রন্থটি কার লেখা? দেখো উত্তর হবে উমাপতিধর। উমাপতিধর চন্দ্রচূড় গ্রন্থটি লেখা। অতীশ দীপঙ্কর কি দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত ছিল? একটা প্রশ্নটা করিয়েছিলাম, মনে পড়ছে? আর অনিরুদ্ধ ভট্ট ছিলেন কে? বল্লাল সেনের গুরু। 23 নম্বর দেখো, হারলতা ও পিতৃদয়িতা গ্রন্থ দুটি কার লেখা? হারলতা ও পিতৃদয়িতা গ্রন্থটি কার লেখা? গ্রন্থ দুটি কার লেখা? হারলতা এবং পিতৃদয়িতা গ্রন্থ দুটি কার লেখা? উত্তর কি হবে? অনিরুদ্ধ ভট্ট। অনিরুদ্ধ ভট্টের লেখা। বল্লাল সেনের গুরু ছিলেন অনিরুদ্ধ ভট্ট, তিনি হারলতা পিতৃদয়িতা গ্রন্থ দুটি রচনা করেছিলেন। বল্লাল সেন দান সাগর, অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেছিলেন, কিন্তু অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন লক্ষণ সেন। 24 নম্বর দেখো, সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেছিলেন? সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেছিলেন? সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেছিলেন? উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সবাই বলবে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে কি? খিজির খাঁ। খিজির খাঁ ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। প্রথম নগরায়নের সূচনা হয় কবে? প্রথম নগরায়নের সূচনা হয় কবে? উত্তর করো। আনুমানিক 2350 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ প্রথম নগরায়নের সূচনা হয়। বৌদ্ধ ধর্ম কোন রাজের আমলে বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়েছিল? বৌদ্ধ ধর্ম কোন রাজের আমলে বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়েছিল? উত্তর করো।
উত্তর কি হবে? অশোকের আমলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মে রূপান্তরিত হয়। চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য কবে মগধের সিংহাসনে বসেছিল? উত্তর কি হবে? 324 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ কৌটিল্য বা চাণক্যের সহায়তায় মগধের সিংহাসনে বসেছিল শেষ রাজা ধননন্দকে সিংহাসনচ্যুত করে। 29 নম্বর দেখো, মৌর্য সাম্রাজ্যের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেছিল? মৌর্য সাম্রাজ্যের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেছিল? মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। কে ছিলেন? বৃহদ্রথ। তাকে হত্যা করে কোন বংশ সিংহাসনে বসেছিল? উত্তর কি হবে? শুঙ্গ বংশ। পুষ্যভূতি শুঙ্গ মানে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে সিংহাসনে বসে। 30 নম্বর দেখো, পুরাণে কোন বংশ অন্ধ্র বংশ নামে পরিচিত? অন্ধ্র বংশ নামে পরিচিত। প্রশ্নটা গুরুত্ব খুবই, যারা বোঝে না তারা অনেক কথাই বলবে যে এই ধরনের প্রশ্ন আমরা দেখছি, এগুলো নতুন, এগুলো পরীক্ষায় আসে না। আরে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে বর্তমানে সেগুলো কনসেপচুয়ালি যদি হয় তাহলে প্রশ্নগুলো খুঁটিয়ে পড়া উচিত। আর খুঁটিয়ে পড়তে গেলে কি করতে হবে? টাইম নিয়ে পড়তে হবে, উত্তর করার সময় টাইম নিয়ে করতে হবে, যাতে পরবর্তীকালে ওই প্রশ্ন করার ক্ষেত্রে টাইম কম লাগে। এখন যদি টাইম দাও পরবর্তীকালে টাইম কম লাগবে, এর একটা মনোবৈজ্ঞানিক নীতি রয়েছে। সেই জন্য আমরা ক্লাসটা 30 মিনিটে 30খানা কোশ্চেন আমি করাই। উত্তর কি হবে? পুরাণে কোন বংশ সাতবাহন বংশ নামে পরিচিত? আজকে এ পর্যন্ত কার কতটা হলো অবশ্যই জানাবে। আমাদের ফ্রি লাইভ ক্লাস শিডিউল রয়েছে মন্ডে টু স্যাটারডে। বিভিন্ন স্যারেরা রয়েছেন যেখানে বিভিন্ন টপিক মন্ডে টু স্যাটারডে বিভিন্ন সময় আমাদের আলোচনা করা হয়। যেমন কারেন্ট অ্যাফেয়ার, জিকে এক্সপ্রেস, আলামিন স্যার, আরাবুল স্যারের মিক্স জিকে রয়েছে 8টায়, ডাক্তার স্যারের 8:30, টেট ইভিএস, ইমতিয়াজ স্যারের 9টায়, টেট ম্যাথ রয়েছে এবং টেট সিডিপি তো 11:30টায় হয় প্রতিদিন, এবং ফিরোজ স্যারের ম্যাথ রয়েছে, মিজান স্যারের 8টায়, টেট ইংলিশ রয়েছে, দেখে নেবে। চলো পরবর্তী দিনে আবার দেখা হচ্ছে।